আলিপুর জাস্টিস কোর্ট রোডের দীর্ঘ এই বাড়িটি দেখলেই একই সঙ্গে হাসছেন যে আতঙ্ক এবং ইতিহাস। এখানেই এতদিন বাস করতেন বাংলা কাঁপানো সব দুর্ধর্ষ অপরাধীরা। পাশাপাশি ইংরেজ আমলে এই জেলেই বন্দী ছিলেন বাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামী থেকে রাজনৈতিক বন্দীরা। কে ছিলেন না সেই তালিকায়? সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, কানাইলাল, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে জওহরলাল নেহেরু পর্যন্ত। এখানেই ছিলেন খাদিম কর্তা অপহরণের অন্যতম আসামি তথা জঙ্গি আফতাব আনসারি। ইতিহাস অনুযায়ী আদি গঙ্গার পাড়ে 1906 সালে তৈরি হয়েছিল আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারটি। সেই সময় ইংরেজ শাসকদের পরিকল্পনা ছিল এই জেলটিকে নিশ্ছিদ্র নিরাপদ রাখা। সেই কারণেই তারা এই জেলের মাঝখানে তৈরি করেছিল একটি টাওয়ার এবং সেই টাওয়ারকে ঘিরে বন্দীদের রাখা হতো বিভিন্ন ওয়ার্ডে, যাতে চুপিসারে নজর রাখা যায় বন্দীদের উপর। পাশাপাশি যদি বন্দীরা বুঝতে না পারেন যে তাদের উপর নজর রাখা হচ্ছে, তাহলে তারাও থাকতে পারবেন অনেক খোলামেলা এবং পাশাপাশি তারা পরিবর্তন করতে পারবেন নিজেদের স্বভাবে। তাহলে বন্ধুরা, চলুন আজ ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক এই জেলে কারা কারা বন্দী ছিলেন আর কেনই বা বন্দী ছিলেন। প্রথমে এখানে যিনি বন্দী ছিলেন তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই ভবনের একতলার 4 নম্বর কক্ষে পর্যন্ত বন্দী ছিলেন। ডক্টর রায় বিশ্বাস করতেন স্বরাজ পেতে গেলে দেশের নাগরিকদের সুস্বাস্থ্য একান্ত প্রয়োজন। 1928 সালে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। তখন বাংলার কংগ্রেস দলের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ চলছিল। আইন অমান্য আন্দোলনের সময় তার কার্যকরী ভূমিকার জন্য তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ ও ডান্ডি মার্চের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বেআইনি ঘোষণা করা হয় এবং ডক্টর রায় ও তার অন্যান্য সঙ্গীরা আলিপুর জেলে বন্দী হন। জেলবন্দি থাকার সময় তিনি কলকাতা পুরসভার পৌরপিতা ছিলেন এবং পরবর্তীকালে মহানাগরিক পদে বা মেয়র পদে উন্নীত হন। তারপর এখানে যিনি বন্দী ছিলেন তিনি হলেন আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 থেকে 1945 সাল পর্যন্ত আইন অমান্য আন্দোলনের অপরাধে এই ভবনের একটি কক্ষে 1930 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। অপরাধ, তারা অন্যান্য বন্দীদের উপর প্রহরীদের অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্রশক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু 1945 সালে জাপান থেকে আত্মসমর্পণ করার চেষ্টা তার প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায়। এই আলিপুর জেলেই আছে নেহেরু কক্ষ। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80টা দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। তার কন্যা ইন্দিরা নেহেরু, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী নামে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী, 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সঙ্গে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যার কারাকক্ষের বাইরের অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। কক্ষে ছিল একটি মাত্র জানলা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস লণ্ঠন, কাগজ, কলম ও বিছানার চাদর থাকত। সব মিলিয়ে বলা যায় পরিবেশ ছিল অস্বস্তিকর ও বেঁচে থাকার জন্য অপর্যাপ্ত। সেই সময় কলকাতার পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত 1885 থেকে 1933 সাল পর্যন্ত এই ভবনের দোতলার 6 নম্বর কক্ষে 1930 সালের এপ্রিল মাসে এবং 1932 সালের 22 অক্টোবর থেকে 1933 সালের 5 জুন পর্যন্ত বন্দী ছিলেন। 1930 সালের মার্চে রেঙ্গুনে একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয়। সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বার্মা ভাগের বিরোধিতা করার অপরাধে তাকে ক্রমাগত এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হতো। কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। 1933 সালের জুলাই মাসে রাঁচি জেলে তিনি মারা যান। 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর যতীন্দ্র মোহন সেনগুপ্ত বাংলার স্বরাজ্য পার্টির সভাপতি নির্বাচিত হন।
1929 সালের 10 এপ্রিল থেকে 1930 সালের 29 এপ্রিল পর্যন্ত তিনি কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। জেলেই দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়া হয়েছিল। সরকারি রিপোর্ট অনুসারে বিপ্লবী দীনেশ গুপ্তকে তার ফাঁসির আগের রাতে বেশি করে আফিমের মতো মাদক দ্রব্য সেবন করানো হয়, কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ সজাগ। আত্মীয় পরিজনদের তার মৃতদেহের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। দেহটি জেল চত্বরেই জ্বালিয়ে দেওয়া হয় ও রাতের অন্ধকারে একটি নৌকায় করে নিয়ে গিয়ে পরবর্তী টালি নালায় ভাসিয়ে দেওয়া হয় দেহভস্ম। বন্ধুরা, এটি ছিল তখনকার দিনে ফাঁসি কাঠ। এখানেই ফাঁসি দেওয়া হতো তখনকার দিনের বন্দীদের। তবে শুধু যে বন্দী থাকাই নয়, এক ইতিহাস বিজড়িত সংশোধনাগারটিতে ইংরেজদের অত্যাচারে এবং ফাঁসিতে মৃত্যু হয়েছে বহু বহু বিপ্লবী। তালিকায় রয়েছেন অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, বিনয় বাদল দীনেশ, দীনেশ গুপ্ত, দীনেশ মজুমদার, রাধাচরণ পাল, অসিধারী ঘোষ, অম্বিকাচরণ বসু, ফণীন্দ্রলাল নন্দী প্রমুখ। তবে মনে করা হয় 1810 সালে কারাগারের নির্মাণ কাজ শুরু হয়। 1860 এবং 70 সালে এই কেন্দ্রীয় কারাগারে এটি রূপান্তরিত হয়। পুরাতন আলিপুর কারাগারটি ছিল দেশের বৃহত্তম শাস্তিমূলক প্রতিষ্ঠানগুলির মধ্যে। 3টি আন্তঃসংযুক্ত আয়তক্ষেত্রাকার কাঠামো যা একটি ইউ আকৃতির কমপ্লেক্স গঠন করে। এই কমপ্লেক্সটি 12টি উল্লেখযোগ্য ওয়ার্ডে বিভক্ত ছিল এবং একটি বাইরের প্রাচীর দ্বারা ঘেরা ছিল। একটি 213 ফুট বাই 164 ফুট জলের ট্যাঙ্ক, কেন্দ্রীয় উঠোনে 2টি রান্নাঘর সংলগ্ন ছিল। যখন একটি জলাধারে প্রাঙ্গণের একটি পৃথক অংশে পানীয় জল এবং ধোয়ার জন্য জল রাখা হয়েছিল। এটি প্রাথমিক নির্মাণ ব্যয় ছিল 1,397,000 টাকা। এই কারাগারটি পরিবহন বা আজীবন নির্বাসন দণ্ডের অপেক্ষায় থাকা আসামিদের জন্য একটি হোল্ডিং সুবিধা হিসেবেও কাজ করেছিল, জাহাজে করে তাদের প্রস্থানের অপেক্ষায়। 1965 সালে সীমিত স্থান পরিচালনার জন্য পরিবর্তন করা হয়েছিল এবং গ্রেট জেল এবং হাউস অফ কারেকশন প্রাথমিকভাবে একই দেওয়াল মধ্যে পৃথক সত্তাকে একীভূত করেছিল। 1870-এর দশকে বয়স, স্বাস্থ্য, বিপজ্জনকতা এবং অভ্যাসগত আচরণ অনুসারে সাধারণ জনসংখ্যাকে শ্রেণীবদ্ধ করে আরও উন্নত করা হয়েছিল। 1913 সালে আদিগঙ্গা নদীর ধারে এটি নির্মাণ করা হয়েছিল। বিশাল লাল ইটের বিল্ডিং, লোহার গেটের বাইরে দৃশ্যমান ঔপনিবেশিক শৈলীর স্থাপত্যের উদাহরণ। কারাগার কর্তৃপক্ষ নিরলসভাবে জাতির বীরদের পবিত্র স্মৃতি রক্ষা করেছে। ফাঁসির মঞ্চ এবং সংলগ্ন কক্ষগুলি কন্ডেন্ডেন্ট সেল নামে পরিচিত। এখানে বন্দীরা ফাঁসির অপেক্ষায় ছিল। আলিপুর সেন্ট্রাল জেলের ফাঁসির মঞ্চের ফাঁসিতে ঝোলানোর পর শহীদ হয়েছিলেন এমন মুক্তিযোদ্ধাদের স্মরণ করিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আলিপুর জেলের সেই হৃদয় বিদারিত ইতিহাস, যেখানে আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য বহু বহু আমাদের দেশের মানুষ এই জেলে বন্দী ছিলেন। কিন্তু বহু মানুষ বলা ভুল, কারা ছিলেন না এটাই বলার উচিত। এখানে ছিলেন অনেক মানুষ, যাদের জন্য আজকে আমরা শান্তির ঘুমটুকু ঘুমাতে পারছি। তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।